কোনো বিশেষ রাজনৈতিক দলের ব্যক্তিরা ধর্ষণ করে অর্থাৎ তারা অপরাধী, আর অন্য কোনো রাজনৈতিক দলের মানুষেরা বা সমর্থকেরা বা সভ্যরা সদস্যরা ধর্ষণ করে না, তারা নিরপরাধ, এই সরাসরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশনকে আমি বিলিভ করি না। ধর্ষণ সামাজিক একটি ব্যাধি, যে ব্যাধির বিশেষ অ্যামিবা বা প্রোটোজোয়া কারোর উপরে বিশেষ করে কার্যকরী হয়, সেই কাজটা করে। কিন্তু তাহলে এই সমাজ ব্যবস্থায় ধর্ষণের মতো ঘটনা এটা বারংবার হয় কেন এবং কারা করছে? এই স্টাডি যদি আপনারা করেন, আপনারা করুন, আমরা নয়, আপনারা টিভির উল্টো দিকে বসে যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন যে ক্ষমতার অলিন্দে থাকা কিছু মানুষ অথবা ক্ষমতাশীল কারোর ছত্রছায়ায় থাকা কিছু মানুষ অথবা সেফ জোনে থাকা যেতে পারে এরকম, বা প্রশাসনিক ব্যাকআপ পাওয়া যেতে পারে সেরকম কিছু মানুষ, তারা অনেক সময় অপরাধ প্রবণতা যুক্ত হয় বা অপরাধ মনস্ক হয়ে উঠতে পারে। তার প্রমাণ সম্প্রতি অতীতে একাধিকবার এই রাজ্যে হয়েছে। আচ্ছা, আপনি ভাবতে পারেন যে অপরাধী সাধারণত কি হয়? আমরা দেখে এসেছি অন্ধকার শুনশান রাস্তা, ফাঁকা জায়গা, বা অনেক পোড়ো বাড়ি, অনেক গভীর রাত, এই সমস্ত জায়গায় অপরাধীদের সক্রিয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। কিন্তু কি অদ্ভুত বিষয় দেখুন, সরকারি হাসপাতাল, কলকাতার বুকে সরকারি হাসপাতাল, তার 4 তলায় উঠে গিয়ে ধর্ষণ করছে একজন অপরাধী। আপনি ভেবে নিন যে জায়গা সিলেকশনগুলো। আজকে যে ঘটনা নিয়ে কথা বলছি, সুপার স্পেশালিটি হসপিটাল লোকেশন হচ্ছে পাঁশকুড়াতে। সুপার স্পেশালিটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, ধর্ষণের জন্য অপরাধী জল, জঙ্গল, বিল, ঝিল, প্রত্যন্তর এলাকা, ভুতুড়ে বাড়ি, জঙ্গল জায়গা পাচ্ছে না, সে বেছে নিচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালের ভেতরে থাকা তার জন্য নির্দিষ্ট করা ঘরকে। ভাবতে পারছেন আপনারা, যারা আমরা এখন এই মুহূর্তে এই রাজ্যের মানুষ, আমরা তো তাদের সহযাত্রী। আতঙ্ক, ভয় এই জায়গাটাতেই, যে এই মানুষেরা এখন শুধুমাত্র দূরে বা প্রত্যন্তর জায়গায় নয়, আপনার সঙ্গে একই বাসে, একই গাড়িতে, একই টোটোতে, অটোতে, বাজারে, আপনার সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানে, তারা আপনার সঙ্গে সঙ্গে চলছে। অর্থাৎ এই মানুষগুলোকে চিনে নিতে আপনার সমস্যা হবে এবং খুব স্বাভাবিকভাবে এই নরখাদকদের গ্রাসে আপনি পড়তে পারেন। সেই কারণের জন্য আমরা এই অনুষ্ঠান করছি আজকে। সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত নেব। যদি মনে হয় যে সমাজকে আমরা সবাই মিলে বাঁচাবো, তাহলে এই অনুষ্ঠান আপনারা শেয়ার করুন, সোশ্যাল মিডিয়াতে দেখুন, শেয়ার করুন। আমি শুধু বলবো মানুষের মধ্যে নলেজ বাড়ান, এই ঘটনা সম্পর্কে অবগত হন, অপরাধ মনস্তত্ত্ব বা অপরাধ মানসিকতা নিয়ে আপনারাও সজাগ সতর্ক থাকুন, না হলে অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি ভাবতে পারছেন 15 বছর আগে ধর্ষণের ঘটনায় জেল খাটা জাহির আব্বাস খানকে হাসপাতালে সুপার স্পেশালিটি ম্যানেজার পদে রাখা হলো। এই জাহির আব্বাস, সে হাসপাতালে প্রভাবশালী, সে অ্যাম্বুলেন্স প্রোভাইড করছে, সে সুপারের সঙ্গে তার ভালো সম্পর্ক, হসপিটালে তার জন্য পার্টিকুলার ঘর অ্যালট হচ্ছে। এই সূত্রগুলো মেলানো যায় না। এই অপরাধ আপনি দেখুন, খুব স্বাভাবিক, কলকাতা আলিপুর চিড়িয়াখানা থেকে বাঘ বেরিয়ে যদি তাজবেঙ্গল হোটেলের সামনে কোনো মানুষকে কামড়ায়, থরহরিকম্প হবে শহরে যে বাঘ কোথায়। এখন সুন্দরবনে কেউ গেছে মাছুয়াড়া, তাকে সুন্দরবনের বাঘ ধরেছে, আমাদের আতঙ্কের হবে, কারণ সে বাঘের এলাকায় গেছে, সেখানে তাকে বাঘ ধরেছে। আমি কি বলতে চাইছি আপনারা বুঝুন। এই ধরনের অপরাধ প্রবণতা আপনার এলাকায় রয়েছে, আপনার জায়গায়, কর্মস্থলে মানুষ নিশ্চিন্ত নয়। আসুন এই বিষয়ে আমরা দেখব যে আজকেই আমরা দেখলাম যে এসইউসিআই তারা বিক্ষোভ করেছেন এই পাঁশকুড়ার ঘটনাকে কেন্দ্র করে, এবং সেখানে 15 বছর আগে ধর্ষিতা এক নাবালিকার মা এসে এই জাহির আব্বাস খানের ফাঁসি চাইলেন। কি বললেন তিনি শোনাবো প্রথম আপনাদের আগে। ঘটনা ঘটছিল, স্কুল যেত মেয়েটা গোপালনগরের, একদিন হঠাৎ দেখি আমার ঘরে বসে আছে আব্বাস। তো আমাকে বলতেছে তোমার ছেলে একটা লোটা করবে, ধরে না করবে, ওর জন্য এসছে। আমি বলি আমার ছেলে রোজ খায়, রোজ খাটে, কি ধরে না করবে, আমার ছেলে এসব করবে নি, তুই চলে যা। কিছুক্ষণ পর উঠে চলে এলো। পেটে যন্ত্রণা হচ্ছে। আমি তোর পেটে যন্ত্রণা হচ্ছে কেন বলো, আমাকে ওষুধ খাওয়াচ্ছে। কি ওষুধ খাওয়াইছে?
আর বলতে যে এই জ্বর এরম বলি জ্বরের পরে তো এরকম তো যন্ত্রণা হবে নি, হঠাৎ দেখি ব্লাড যেতে লাগলো। আমি হাসপাতালে এলাম, তোকে বললো কি এইরকম, মেয়েকে জিজ্ঞেস করতে বলে এরকম গেছিলো আমার কাছে 6 মাস উঠা বসা করছে। আমাকে তো করেছে বলে জহির কিন্তু উপরে আছে। তিন লোককে ডাকলাম কি মামা কি করব, বলেছ থানা থানা গেলাম। থানা যাওয়ার পর আমি রিপোর্ট মাগলাম, আমি বললাম আমাকে রিপোর্ট দে, পয়সা নিয়ে গেলাম, বলে রিপোর্ট নাই। আমি বলি কেন, বলো না রিপোর্ট দেওয়া হবে না। আমি আমাকে তমলুক নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পর হাসপাতালে আমার মেয়েকে ঢুকাবার ওয়াশ করলো। ওয়াশ করার পর 5 মাসের বাচ্চা ছিল, নষ্ট করে দিচ্ছে ওষুধ খাবিয়ে দিচ্ছে। হ্যাঁ আব্বাস গ্রেপ্তার হচ্ছিল। মানে আপনি একবার ভেবে দেখুন যে এদের প্রভাব কতটা, যে 22 দিন মাত্র জেল খেটে এই অপরাধী জেলের বাইরে চলে আসলো। একই রকম ঘটনার আরেকটা ছবি দেখবেন, এটা তো আমি 15 বছর আগের কথা বলছি, 15 ইয়ার্স এগো। কাল এক শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে, আমার আজকে প্যানেলেও শিক্ষক বা শিক্ষক জগতের মানুষ রয়েছেন, আমার বলতে লজ্জা লাগছে যে এই ধাক্কা দেওয়াটা ওই কাকদ্বীপের শিক্ষককে ধাক্কা দেওয়া না, এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ঘাড় ধাক্কা দেওয়ার মতো। যে ধাক্কা দিল, যে অপরাধী, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাকি তার নাম শুনছিলাম, এই ব্যক্তি যাকে আজকে এমন ধারায় তার বিরুদ্ধে কেস রুজু করলো যে সে আজকে ফ্রি, আজকে সে জামিন হয়ে গেল। যে শিক্ষককে ঘাড় ধাক্কা দিল সে এখন আশঙ্কা করছে যে তার উপরে আবার ফার্দার রিটালিয়েশন না হয়, তার উপর আবার পাল্টা প্রত্যাঘাত না হয়, প্রতিশোধ নেওয়ার জন্য কোনো রকম মানে অন্যায় যেন আবার সামনাসামনি না দেখতে হয় তাকে। এই দেখুন, এই হচ্ছে সেই অপরাধী, ত্রিদীপ নাম খুব সম্ভবত এই ভদ্রলোকের। তাকে কিন্তু আজকে এমন ধারায় মামলা দেওয়া হয়েছে, তাকে আজকেই কোর্টে তোলা হয়েছিল, আজকেই তার জামিন হয়ে গেছে। একবার সিসিটিভিটা একটু বড় করে দেখাই, এর বিরাট ছবি দেখে লাভ নেই। দেখুন একজন প্রধান শিক্ষক, তাকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে এবং পেছন থেকে ক্রমাগত ধাক্কা দিতে দিতে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। স্কুল ক্যাম্পাসের মধ্যে ঘটনা ঘটছে। যে ছবিটা দেখছেন এটা তৃণমূলের পার্টি অফিস নয়, এটা পার্টি অফিস নয়, এটা কাকদ্বীপের একটা স্কুল। ত্রিদীপ বারুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য, স্কুল পরিচালন কমিটিতে সে রয়েছে, এবং সে শিক্ষকের সঙ্গে কি ব্যবহার করছে দেখুন। কয়েকদিন আগে শিক্ষক দিবস রেরে করে সব পালন করলো। আসুন এবার আলোচনায় যাব, এবং আমরা যাদের সঙ্গে আজকে পেয়েছি, যাদেরকে পেয়েছি, যারা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, আমি স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়কে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ বাবুকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌরব মজুমদার, বাম মুখপাত্র, সিপিএম নেতা, গৌরবকে স্বাগত জানাই। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূলের ছাত্রনেতা বর্মন আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি শুরু করব বিশ্বজিৎ দাকে দিয়ে, কারণ বিশ্বজিৎ বাবু নিজে অধ্যাপক, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষ। আমি আপনাকে বলছি, এই যে এই ধরনের মানুষগুলো, যে জাহির আব্বাস খানের মতো, এরা যে ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করে, এটা কি এদের কাছে কোনো একটা আশ্বাসবাণী বা আপ্তবাক্যের মতো কাজ করে, যেই কারণের জন্য এরা ডেসপারেটলি, রিপিটেডলি, বারবার অপরাধ প্রবণতার দিকে যায়? দেখুন, ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে, এইটা মনে রাখা দরকার যে ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো রাজনৈতিক দল নেই। কোনো রাজনৈতিক দল ধর্ষককে প্রশ্রয় দিচ্ছে। তাহলে একজন ধর্ষণ করার পরে তার শাস্তি হচ্ছে না কেন? যদি তথ্য প্রমাণ থাকে তবু সে জামিন পাচ্ছে, আইনের বলে সে জামিন পাচ্ছে। একটা জিনিস দেখতে হবে যে এই সামাজিক রোগটাকে বন্ধ করতে গেলে আমি, আপনি বা প্যানেলে আমরা যারা আছি তারা পারবো না। এটার জন্য প্রয়োজন কি, সামগ্রিকভাবে একটা ইনক্লুসিভভাবে রাজনৈতিক রং বা মতবাদ ছেড়ে দিয়ে প্রতিবাদ করা। কারণ যে ধর্ষণ করছে তার যদি শক্তি ওই রাজনৈতিক দল হয়, তাহলে সেটা কিন্তু ধর্ষণ করছে সে নয়, ওই রাজনৈতিক দলটা। সুতরাং তাকে মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল হিসাবে সে একটা খারাপ কাজ করে একটা গোষ্ঠী বা রাজনৈতিক আদর্শের আশ্রয় বা প্রশ্রয় সে নিচ্ছে, এক। আর 2 নম্বর যেটা বলার দরকার, যে আপনি শিক্ষাক্ষেত্রে বললেন, শিক্ষাক্ষেত্রে এই যে রাজনীতির প্রবেশ, এই রাজনীতির প্রবেশের ফলে আমরা কি জানি যে সমাজে একটা সময় শিক্ষক ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে সম্মান করা, তাকে আদর্শ হিসাবে মনে করা। এই দিনগুলো, এই ছবি যদি দেখে, আপনি বারবার দেখাচ্ছিলেন, ছবিটা বড় করে দেখালেন, বলুন তো এই প্রজন্ম, আগামী প্রজন্ম কি শিখবে?
আসলে শিক্ষককে যদি সম্মান করতে না জানি, তাহলে তো যে নেশান আমরা তৈরি করতে চাইছি, ছাত্রছাত্রীদের তৈরি করতে চাইছি আগামী প্রজন্মের জন্য, তারা কোথায় যাবে? রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, শিক্ষায় যদি করাপশন আসে তাহলে সেই জাতি আর এক্সিস্ট করতে পারে না, সেই জাতির পতন অবধারিত। সুতরাং আমার মনে হয় যে এখনই উচিত যেখানে যেখানে এই নেতিবাচক ঘটনা, আমার খারাপ লাগে যখন এরকম প্যানেলে আসি, দিনে দুটো খবর আপনি দেখালেন, দুটো খবরই নেতিবাচক। তার মানে ইতিবাচক ভাবনা আসবে কোথা থেকে সমাজে? এই জনকল্যাণকর রাষ্ট্রর কথা আমরা বলি, সেখানে কিছু ইতিবাচক ঘটনা যদি না ঘটে, এই শিক্ষকদের যদি এই অবস্থা হয়, তাহলে শিক্ষকরা কি শেখাবে বলুন তো? আচ্ছা, আপনি তো এই কথা বললেন, কিন্তু এই ত্রিদীপ বারুই সে তো ওখানে পঞ্চায়েত সদস্য, আমি যদ্দূর জানি। আমার খুব ভালো লাগবে যদি বর্ণ এখানে এসে বলে, তৃণমূলের ছাত্রনেতা, যে ত্রিদীপের বিরুদ্ধে 24 ঘন্টা ঘটে গেছে, 24-এর বেশি সময় হয়ে গেছে, 30 ঘন্টার ওপর ঘটে গেছে, দল কিছু ব্যবস্থা নিয়েছে কিনা। আর স্যার, বিশ্বজিৎ স্যার বলছিলেন যে এখানে একটা ইনক্লুসিভ একটা প্রতিবাদ দরকার, সর্বধর্ম জাতি দল তার ঊর্ধ্বে উঠে। আমি তন্ময়দার কাছে যাওয়ার আগে বলতে চাই যে সারা পৃথিবীর মানুষ 14 তারিখ 14/8/2024-এ যে ইনক্লুসিভ প্রতিবাদ দেখেছে, সমস্ত বর্ণের ঊর্ধ্বে উঠে, সমস্ত বয়সের বাইরে বেরিয়ে এসে, সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার বাইরে এসে, এরপরে ধর্ষণকারীরা ধর্ষণ করেনি, তারপরে ধর্ষণকারীরা সাহস পায়নি ধর্ষণ করবার জন্য, এরপর ধর্ষণকারীরা একবারও তাদের শির দাঁড়াতে হিমেল স্রোত ভয়ের বয়েছে? প্রবাহিত হয়নি। কারণ সেই আন্দোলনের পর আবার ঘাত প্রতিঘাতে সময় পেরিয়েছে, ক্ষতে মলম পড়েছে, আবার অপরাধ মনস্কতা তৈরি হয়েছে। আপনি ভাবতে পাচ্ছেন, আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, এই ব্যক্তি সরাসরি, এই যে ত্রিদীপ বারুই, সে তো অবশ্যই এর মধ্যে রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য, আর পাশাপাশি এই যে জাহির আব্বাস, এই জাহির আব্বাসের সঙ্গে সৌমেন মহাপাত্র, তার পুত্র বোধিসত্ত্ব মহাপাত্র, ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সম্পর্কের কথা বলা হচ্ছে। মানে আমি শুধুমাত্র খোঁজার চেষ্টা করছি যে জাহির আব্বাস মানে কতটা ডেসপারেট হলে সরকারি একটি হাসপাতালে দিন দুপুরে তার নিজের ঘরে ডেকে কোনো হাসপাতালের কর্মীকে সে ধর্ষণ করবার সাহস পায়। আমি শুধুমাত্র এই ডেসপারেটনেসের পেছনে কারণ খোঁজার চেষ্টা করছি, কোনো দল বা কোনো ব্যক্তিকে মেলাইন করার কোনো অভিপ্রায় আমার নেই। আপনি ভাবতে পারছেন আজকে জলে জঙ্গলে মানুষ নিরাপদ, তার থেকে বেশি আনসেফ হচ্ছে তার কর্মক্ষেত্রে। আরজি করের পরেও কোনো রকম তার কোনো প্রতিষেধক তৈরি হলো না। তন্ময়দা, দেখুন, দুটোর মধ্যেই কিন্তু একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে যে আপনি কাকদ্বীপের ঘটনা বলুন আর এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বলুন, দুটো ক্ষেত্রেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পেছনে তৃণমূল রয়েছে, যোগ প্রভাবশালীদের হাত রয়েছে, তৃণমূলের আশীর্বাদ রয়েছে। আমি প্রথমটা বলে দিই এই কাকদ্বীপের কথাটা। আপনি যে বলছেন যার কথা অভিযুক্ত তিনি হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, আর এটা দেখে কিন্তু আপনার অবাক হওয়ার কারণ নেই, কারণ এইটা হয়ে আসছে আজ থেকে নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে চলছে। আপনাদের মনে থাকবে 2012 সালে রায়গঞ্জে একটি কলেজের অধ্যক্ষকে সেখানকার ছাত্ররা মেরেছিল, এবং তারপরে লোক দেখানোর জন্য কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, 2-4 ঘন্টার মধ্যে তাদের সব বেল হয়ে গেছিল। এবং সেখানে তখন তৃণমূলের নেত্রী বলেছিলেন কি, ওটা তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা। মানে তিনি এই বার্তাটা দিয়েছেন যে এইগুলোকে নিয়ে ভাবার দরকার নেই, তৃণমূল তোমাদের পেছনে আছে। তো আজকে এই পঞ্চায়েত মেম্বার আবার করলেন, আবার সে একই জিনিস দেখলেন, পুলিশ ধরে নিয়ে গেল, যেটা জামিনযোগ্য ধারা দিল, সে বেরিয়ে চলে আসলো। কিন্তু দল কি এদেরকে বলছে তোমরা এটা করো? মানে এতে তো সরকারের যে রেপুটেশন বা সরকারের যে একটা, আমি কি বলবো, ইমেজ, এই ইমেজটা বিধানসভার আগে কখনো কোনো দল, ধরুন আপনার বিজেপি, অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপি করতেও সেও ধর্ষণ করেছে, কিন্তু কখনো তো এটা বিজেপির হায়ারার্কি তাকে বলেন, ইনসিস্ট করেনি। বা একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও বলেছে, এটা তো আমি ভাবতেই পারি না। দেখুন দেবাশিস, ধর্ষণ করো বা অন্যায় করো এটা বলতে পারে কোনো দল? মূল কথা হচ্ছে যে জিনিসটা বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। আজকে 2011 সালে তৃণমূল আসার পরে তৃণমূল 2011 সালে আসার পরে একের পর এক কলেজে হয়েছে। সে আপনি বলতে পারেন ভাঙড়ে জগ ছুঁড়ে মারা, আপনি বলতে পারেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যকে হেনস্থা, যার ভাইরাল ভিডিও বেরিয়েছিল, এই রায়গঞ্জ বলতে পারেন, মালদা বলতে পারেন। আপনি আমাকে বলুন এই 13 বছরে কার শাস্তি হয়েছে?
এইটুকু আপনি বলে দিতে পারলে না, আমি আবার বলছি দাদা, কেন তন্ময়দা উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, এই শাস্তি এটা তো দল দেবে না। মানে যখন দল শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে, জেসিবি যখন রাস্তা ধরে পিটিয়েছে, তখন আপনারা প্রতিবাদ করেছেন। বিভিন্ন জায়গায় মোড়লি সভায় যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একে মেরে ধরে তার চুল কেটে, তখন আপনারা অন্যায়ের প্রতিবাদ করছেন। শাস্তি তো দেবে আইনি প্রক্রিয়া। এই দেখুন কালকে এই যে ঘাড় ধাক্কা দিচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আমি বলবো না শিক্ষককে, এই ঘাড় ধাক্কা বিশ্বজিৎ বাবুর অপমান লাগছে। বন্ডের মতো ছাত্রনেতা আমি জানি এখানে স্টুডিওতে এসে তার প্রতিবাদ করবে, কিন্তু দল এই ত্রিদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটা মজার বিষয়। কিন্তু জামিন পাওয়ার বিষয়টা তো দল দেখবে না, এটা তো দল দেখে না। দেখুন দেবাশিস, আপনি ভুল করছেন। আপনি এই আইন ব্যবস্থাটাকে আপনি বুঝতে হবে। বিচারকরা সাজা দেন তাদের এভিডেন্সের উপরে। আচ্ছা, সেই এভিডেন্সটা তদন্তটা করে পুলিশ, তারা এভিডেন্সটা বিচারকের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখায় যে হুজুর দেখুন ইনি দোষী। তার মানে আপনি বলছেন লঘু ধারা মামলা হচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 3 জন মানুষ খুন হয়েছিল সন্দেশখালীতে, শাহজাহান শেখের নাম ছিল, তারপরে তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখলেন না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, যিনি হুমকি দিচ্ছেন একজন পুলিশের মা বা পুলিশের ওয়াইফকে ধর্ষণ করার। আজকে দেখতে পেয়েছেন পুলিশের কি করেছে তাকে। তো আপনি আইনটা, এরা বলে থাকেন একটা গালভরা কথা, আইনের পথে চলবে। আচ্ছা, আইনকে যদি আপনি প্রথমে বিপদে পাঠিয়ে দেন, তাহলে আইনের কি করে পথে চলবে? আপনি বলছেন যে তদন্ত প্রক্রিয়ার উপরেও প্রভাব কাজ করছে, পুরোটাই চার্জশিটটা আপনি বহু ক্ষেত্রে দেখেছেন। ইভিন মার্ডার কেসের পরে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এভিডেন্স লোপাট করা হয়েছে, যাতে দোষী শাস্তি না হয়। কেন কি সে তৃণমূল করে, তৃণমূলের তাকে দরকার। দাদা অবশ্যই আমি বিরতির পর আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। তৃণমূলের বর্মণ আমাদের সঙ্গে এসে উপস্থিত হবে। গৌরব আমাদের সঙ্গে রয়েছে আজকে। গৌরবের জন্য এই যে আইন ব্যবস্থা নিয়ে যখন কথা হচ্ছে, বাম এবং তৃণমূলের গণ্ডগোলে আজকে কাজল শেখ সহ আরও অনেকের বেকসুর খালাস হয়েছে এই দীর্ঘ আইনি ব্যবস্থা চলার পর। আমি সেটাও হয়তো বা গৌরব তার বলার মধ্যে আনবে, কিন্তু সবথেকে লজ্জাজনক বিষয় যে সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব, ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে এই জাহিরের নাকি সম্পর্ক ছিল। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম একেবারে খোদ সৌমেন মহাপাত্রের সঙ্গে। তিনি কি বলেছেন আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো বিরতির পর ফিরে এসে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। কিন্তু এই যে অভিযোগ যেটা আসছে যে এই জাহির আব্বাস খান যে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষ ঘরে ধর্ষণ করলো, তার বিরুদ্ধে অভিযোগ সৌমেন মহাপাত্র ছেলের সঙ্গে তার সম্পর্ক। অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক পবিত্র গোস্বামী এই মারাত্মক অভিযোগ করছেন। কি অভিযোগ একবার শোনাবো আপনাদের। এখানে যে নারকীয় ঘটনা সামনে এসেছে, আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। বললাম যে এটা একদিনের ঘটনা নয়, বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষ। বর্মণ আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, তৃণমূলের ছাত্র নেতা। বর্ণকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। বর্ম নিয়ে এসছে কিনা জানি না, এই সমস্ত অভিযোগের মানে কন্ডেম করবার জন্য কিভাবে বলবে, কিন্তু আরেকটা ঘটনা এর সঙ্গে, এই যে তুমি বলতেই পারো যে বোধিসত্ত্বের সঙ্গে সম্পর্ক ছিল, তার কি প্রমাণ আছে উনি প্রমাণ দিন, খুব স্বাভাবিক, আমাকে কেউ বললেও প্রমাণ দিতাম, মানে আমি চাইতাম। কিন্তু কয়েকদিন আগে তৃণমূলের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের দিন, সেই দিন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আপত্তি জানানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের সঙ্গে তৃণমূল নেতা অভিরূপ চক্রবর্তী, ছাত্র নেতা, সে বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে যে কথা বলল, তারপরে যা যা ঘটনা ঘটেছে আমরা জানি।
কিন্তু বর্ণ আমি চমকে গেছি একজনের বক্তব্য শুনে, যেন প্লিজ বিলিভ মি, একজন সংস্কৃতি জগতের মানুষ, নাট্যকার, আমি তার নিজের নাটক দেখেছি, নিজের টিকিট কেটে গিয়ে দেখেছি। সেই ব্যক্তি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কি ভাষায় ওই অভিরূপকে ডিফেন্ড করলেন এবং বললেন যে অস্থায়ী উপাচার্য চলে গেলে আবার তাকে ফিরিয়ে আনা হবে, টুনটুনি না বুলবুলি কি তিনি বললেন বর্ণ। এর পরে তো মানে আমি অবাক হয়ে যাই যে এই ধরনের ঘটনার পরে উচিত, মানে আগে যেটা কি ছিল, আমরা অপরাধ করলে আগে বাড়িতে আসলে আমরা নিজেরা মার খেতাম, তারপর বাড়ির লোক খুঁজতে যেত যে কি হয়েছে, কিন্তু এ তো সরাসরি ঘরে আশকারা পাচ্ছে, ঘরে ফুল আশকারা পাচ্ছে, ফুল পাওয়ার। আমি একটু বলি, হ্যাঁ এবার বলো। আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা বলিনি, সেটাও বলতে পারো, এটাও বলতে, তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় বলতে আমি কোন সবকটাই গুরুত্বপূর্ণ, মানে এটা বলার পর তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা চাপবেটা কি দিয়ে আমি জানি না। আমি আপনার কেন মনে হচ্ছে আমি চাপবো? আমি তো এটা বলতে পারি কিছু চাপা জিনিসকে আমি তুলে ধরবো। আচ্ছা বলো। এটাও তো হতে পারে। আপনি বলছেন আমি চাপবো, আমি বলছি আমি কিছু চাপা জিনিসকে তুলে ধরবো। ঠিক, বেশ করো। প্রথমেই জানাই যে পাঁশকুড়ায় যে ঘটনা ঘটেছে, এই সামাজিক ব্যাধি কিভাবে বন্ধ হবে আমি জানি না। আমরা সকলেই, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সে যে দল করুক, যে মতের হোক, যে ধর্মের হোক, তুমি তো দায়িত্ব এড়াতে পারবে না। সরকারি হাসপাতালে হয়েছে, ঘরের মধ্যে হয়েছে, সরকারি এড়াতে পারি না, আমি আমার ব্যাপারটা তো বলতে পারি, সেটুকুনি যদি আনইন্টার বলতে পারি তাহলে। আচ্ছা বলো। যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। চাপকে পিঠের ছাল তুলে নিক, উল্টো করে ঝুলিয়ে মারুক সুযোগ থাকে। এটা আরজি করার পরেও তোমরা বলেছিলে। আমি বলছি তো, আপনি যদি বারবার এটার পরে তো মুশকিল খুব। না একই কথা বারবার বললে সেটা কি বলবো? হ্যাঁ, তো কি করবো? আমি কি কোর্ট? আমি কি ফাঁসি টাকা দেবো? আমি তো আমার বক্তব্য বলার জন্য ডেকেছেন, এখানে তো নাচ করার জন্য আপনি আমাকে ডাকেননি। আমার বক্তব্য বলার জন্য ডেকেছেন, তো বক্তব্যটা বলতে দিন। আমার কথা হচ্ছে শাসক দল, তোমরা আপনি তো আমাকে বলার জন্য তোমাদের হাতে ক্ষমতা আছে, বর্ণ তোমাদের হাতে ক্ষমতা আছে, তোমরা একই রকম সুরে যদি গান গাও তাহলে কথা বলার সুযোগ পাচ্ছি না। না না, কথা তো বলবেই, আজকে নয় তুমিই বলবে এরপরে। গৌরব আমাদের নিজেদের লোক, আমি গৌরবকে বলবো না, দরকার হলে স্যাক্রিফাইস করে দেবে টাইম। আমার কথা হচ্ছে যে তোমরা বারবার একই কথা বলে অন্যায়ের প্রতিবাদ, আমরা তীব্র প্রতিবাদ করছি। ঘটনা ঘটলো, আরজি করে যখন প্রথম ঘটনা ঘটলো, তখন তো কানাঘুষো হোয়াটসঅ্যাপে আসছিল বোধিসত্ত্ববাবু নাকি ওই আরজি করেছিলেন বলে কথা আসছিল। আলটিমেটলি সেসব কিছু প্রমাণ হয়নি। তন্ময়বাবু বলছিলেন পুলিশ গিয়ে কেসের ইনভেস্টিগেশন করে, সেই তথ্য তুলে ধরে। সিবিআই তো তৃণমূলের আন্ডারে না, তাহলে সিবিআই এর কেন ইনভেস্টিগেশনে সাকসেস রেট এত কম? আমি বলতে চাইছি সবার অনেক আমার আছে সমাজে, আমি একজন মানুষ, রেট কম মানে তাহলে তো আমি আপনাকে একটা কথা বলছি, অপরাধীর অপরাধ করবে না না, আমি আপনাকে একটা কথা বলছি, আমি একটা সমাজের মানুষ, একটা দল করতে পারি, আপনি একটা মানুষ দল নাই করতে পারেন। আমি রাস্তায় কি করে এসেছি তার দায়িত্ব আপনি নিতে পারেন। আমি তো আপনার এই স্টুডিওয়ে বসে আছি, আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে ডেকেছেন বলে আমি স্টুডিওয়ে কথা বলতে এসেছি। আমি বাইরে বেরিয়ে যদি কোনো ঘৃণ্য অপরাধ করি, তার দায় কি আপনার উপরে বর্তাতে পারে? দলের তো একটা দায় থাকে। আমি আবার বলছি, দল যদি স্ট্যান্স ক্লিয়ার না করতো তাহলে শম্ভুনাথকেও অ্যারেস্ট হতো না, দলের স্ট্যান্স প্রচন্ড ক্লিয়ার। আমি একটা কথা বলতে চাই, আজকে এই যে লন্ডনে যখন দিদিমণি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী গেছিলেন আমন্ত্রণ পেয়ে তার বক্তৃতা রাখতে, সেখানে যে কিছু ব্যক্তি একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার সৃষ্টি করেছিল, উই ওয়ান্ট জাস্টিস নাম করে তার আড়ালে যে নোংরামিটা করার চেষ্টা করেছিল রাজনৈতিক, সেই এক ডাক্তারবাবু উইদিন দি ওটি অপারেশন চেম্বারে তার নার্সের যৌন নিগ্রহ করেছে, কিছু একটা খামচে দিয়েছে, কোনো একটা যৌন অঙ্গে হাত দিয়ে খামচে দিয়েছে, বলতে খারাপ লাগছে, তার জন্য সে জেলে গেছে। তাহলে অভয়া মঞ্চের দায়িত্ব নিক, অভয়ার মা বাবা দায়িত্ব নিক। আমি বলছি সামাজিক যে ব্যাধি, সামাজিক যে অবক্ষয়, তার কিভাবে সেটাকে রোধ করা যায় সেটা আমরা জানি না, কিন্তু আমরা আশা করি যে এই জিনিস মিটবে। তাই জন্যই তৃণমূল কংগ্রেস এই জিনিসকে সমর্থন করে না বলেই অপরাজিতা বিল আমরা পাঠিয়েছি। সেই অপরাজিতা বিল রাজ্যপাল আমাদের অ্যাকসেপ্ট করেনি। আমরা বলতে চাইছি, দেখুন আমি দল করি, আমি আজকে কিছু করলাম, দল বলতে পারবে না যে না ও মেম্বার ছিল না, কিন্তু আমি আপনাকে বলছি দল কি আমাকে বলেছে এটা করতে? কোনো দল কি বলতে পারে? কোনো মা বাবা কি কোনো তার ছেলেকে বলতে পারে তুই যা জঘন্য কাজ কর? তার তো মা বাবাও আছে। আমি আবার একটা কথা বলি, যেটা খারাপ সেটা খারাপ, সে যে দলই করুক, যে ধর্মই করুক, যে বর্ণই করুক। আজকে দেখছিলাম একজন মাস্টার মশাই হত্যার সঙ্গে জড়িত ছাত্র বা ছাত্রী। আজকে ভাবুন তো, এই যে শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কি চলে আসছে। আমাদের স্কুলে তারা আমরা 600 টাকায় সারা বছর স্কুলে পড়েছি, না ছিল সিসিটিভি, না ছিল কিছু, কোনোদিন তো এহেন ঘটনা ঘটেনি।
তো এখন তুমি তাহলে আমি বলছি, তৃণমূলের মুখপাত্র হয়ে যদি তুমি গৌরবদের প্রশংসা করো, সেটা তোমার, তুমি যখন ছাত্র ছিলে সেটা নিশ্চয়ই 10 বছরের মধ্যে ছিল। গৌরবদের প্রশংসা না, আমি তো তাই করলাম, আমরা যখন ছাত্র ছিলাম এরকম ছিল না। সামাজিক অবক্ষয় যদি হয়, এগুলো হবেই, আমি জানি। যদি গৌরবরা সমাজের সব দায়িত্ব নেয় সেই সময় তাহলে অনেক ঘটনাই বলতে হয়। তুমি বলছো আজকে এখানে বসে তৃণমূলের মুখপাত্র হয়ে যে আমরা যখন ছাত্র ছিলাম তখন শিক্ষা ব্যবস্থার অবস্থা এরকম খারাপ ছিল না। আমি শিক্ষক বা শিক্ষা পরিমণ্ডলের অবস্থা এরকম দুর্দশাগ্রস্ত ছিল না। সামাজিক ব্যাধির সাথে যদি আপনি প্রফেশন ঢুকিয়ে দেন, রাজনীতি ঢুকিয়ে দেন, তাহলে তো আপনার কোথাও বোঝার অসুবিধা আছে, বাংলা বুঝতে আপনার কোথাও অসুবিধা হয়। আমাকে এটা বলতে হয়। তুমি যেটা বলছো এটা শুধু আমি শুনছি না, সারা রাজ্যের মানুষ শুনেছে, মানুষ তো বিচার করছে, সবাই শুনছেন। দেখো, আমার তো তোমার সঙ্গে বর্ণ ব্যক্তিগত কোনো মানে সমস্যা নেই। আমার কথা হচ্ছে, দেখুন, ওয়ান ইজ এগ্রি টু ডিসএগ্রি, আমি এটাই বিশ্বাস করি। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি আমার পার্সপেক্টিভটাই না বলতে দেন, সেটাকে আপনি না, আমি বলতে দিচ্ছি তো, তুমি বলো না, সবথেকে বেশি সময় তুমি না। আমি তো আবারও আপনাকে বলছি যে সামাজিক অবক্ষয় এগুলো হচ্ছে ফলাফল। হ্যাঁ, সামাজিক অবক্ষয় একজন, আমি আবারও বলছি, যাদবপুরে একটা কথা শোনো, আজকে উপাচার্য শান্তা দত্তকে কেউ অভব্য ভাষায় কথা বলে, এবার আমি শান্তা দত্তের ব্যাপারে বলি, করলো ব্রাত্য বসু। শোনো, তুমি একটু শুনে নাও। ত্রিদীপ বারুই, পঞ্চায়েত সদস্য তৃণমূল, ঘটনা ঘটালো 30 ঘন্টা আগে, এখনো পর্যন্ত কি বলেছে কিছু বললে না। কুণাল ঘোষ বললো এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি তো তোমায় বলে দিচ্ছি, আরে কোট আনকোট কি বলেছে আপনি চালান না। আপনাদের তো এত স্ট্রং আর ওই অভিরূপ চক্রবর্তী কি বলেছে আপনি চালান না। অভিরূপ চক্রবর্তী কি বলেছে, তাহলে সেই ভাইটা আমাকে জোগাড় করে এখন তোমায় চালাতে শোনাতে হবে। তোমার সৌজন্যে না, আমি ওর বক্তব্য পেয়ে যাবে, কনসিডার করব। তুমি সেটা ঘাবড়ে যেও না, তুমি পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করছি আমার যারা কলিগ রয়েছেন, অভিরূপ চক্রবর্তী 28 লাস্ট মান্থে 28 তারিখে তৃণমূলের ছাত্র পরিষদের যেদিন জন্মদিন ছিল, সেই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে যে ভাষায় ইউনিভার্সিটির গেটের বাঁ পাশের মঞ্চের উপর দাঁড়িয়ে যে ভাষায় মানে বলেছিল, সেই বক্তব্য আজ আরেকবার আবার আমার কিন্তু বর্ণের রাজনৈতিক অবস্থান নিয়ে এখন ডাউট হচ্ছে। একটু আগে বললো যে এর আগে শিক্ষা ব্যবস্থা হেভি ছিল, এখন বলছে ছাত্র নেতার ভিডিও আরেকবার চালাও, মানে আরেকবার আপনি আপনার কথা আমার মুখে বসিয়ে দিতে পারেন, শুনুক যে কি বলেছে। পুট মাই ওয়ার্ডস অনটু মাই বর্ণ বলছে যে আমাদের সময় শিক্ষা ব্যবস্থা হেভি ছিল। ইউ ক্যানট সেট পারসেপশন বেসড অন দ্যাট, আপনি করতে পারেন না। আপনি যা কিছু করতে পারেন করেন। আচ্ছা, তুমি একটু আগে বললে আমি বলছি চালান, আমি তার উত্তর দিতে রাজি আছি। বেশ, তুমি একটু আগে বলেছো আমরা যখন ছাত্র ছিলাম তখন শিক্ষা ব্যবস্থা স্বামীকে আবার বলছে অভিরূপ চক্রবর্তীর ভাই আরেকবার চালান, লোকে শুনুক আরেকবার কি বলেছিল। বেশ, আমরা তাই করব, আমরা শোনানোর চেষ্টা করব। কিন্তু এখন একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসবো। গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। গৌরবের বক্তব্যের কাউন্টার করবার জন্য আমি বর্ণর কাছে আবার তারপরে যাব, কারণ নাহলে বর্ণ পরে বলবে আমাকে তুমি বলতে দিলে না দেবাশিস দা। ডেফিনেটলি বলবো, বর্ণ ভীষণ ভালো বক্তা, আমার পছন্দের মানুষ। আসলে রাগ হচ্ছে প্রশ্রয়ের প্রতি। বর্ণ প্রশ্রয় দিচ্ছে না, দল প্রশ্রয় দিচ্ছে না, দলের হায়ারার্কি বলছে না তুমি অপরাধ করো। ধর্ষণ হলো, এসএফআই নিজেরা স্বীকার করে নিল। না না না, অন্য রাজ্যেও ধর্ষণ হচ্ছে। আরে ধর্ষণ কি শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না? আরজি করে ধর্ষণটা ধর্ষণ, আরে অন্য জায়গাতেও তো হচ্ছে, অন্য রাজ্যেও হচ্ছে। আরে আমি ওটা বলি, যাদবপুরে যে ধর্ষণ হয়েছে, যাদবপুরে ধর্ষণটা কোথায় হয়েছে? সমর্থন করে যাদবপুরে কোন ধর্ষণটা বলছেন? আরে দেখুন না আপনি, আপনারা কোনটা বলছেন? মানে এই যে অনামিকা মণ্ডল? না না না, অনামিকা মণ্ডল না, আমি এসএফআই যাদবপুর ইউনিটের আমি আপনাকে বিবৃতি দেখিয়ে দিচ্ছি। না, কোন যাদবপুরের কোনটা ধর্ষণ বলে? দাঁড়ান মশাই, তুমি বের করতে থাকো, তুমি তথ্য বার করতে থাকো, আমরা ততক্ষণ বিরতি নিয়ে আমরা দ্রুত ফিরে আসব। দ্রুত ফিরে এসে আজকের এই অনুষ্ঠানে আলোচনায় আবারও যাব। আমরা চাই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আবার আমি বলছি অপরাধ মনস্কতার বিরুদ্ধে আমি চিরকাল চিৎকার করে বলবো। অপরাধ মনস্কতার সঙ্গে আমাদের লড়াই, কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না। ডেফিনেটলি গৌরব বলবে, তারপর আবার আমি বর্ণকে বলার সুযোগ দেব, আবার বর্ণ বলবে এরপরে। একটা দ্রুত বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। গৌরবের কাছে যাওয়ার আগে শুধুমাত্র বর্ণকে সম্মান জানিয়ে ওর ইচ্ছাকে, পছন্দকে গুরুত্ব দিয়ে আরেকবার ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে গত মাসের 25 তারিখে অভিরূপ চক্রবর্তী কি বলেছিল শোনাবো, একবার শুনুন। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব।
কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই আজ। গৌরব, সেটা হচ্ছে যে আপনি অভিরূপের বক্তব্য দেখালেন। আমি তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তাকে এই আমাদের এই প্যানেল যতক্ষণ চলবে ততক্ষণ সময় দিলাম, যদি যাদবপুর ইউনিভার্সিটির ওই ইউনিটের বক্তব্য ওই ধর্ষণের ব্যাপারে উনি বার করতে পারেন, যে যাদবপুর ইউনিভার্সিটিতে ধর্ষণ হয়েছে এটা যদি উনি বার করতে পারেন তাহলে আমি নিশ্চিত যে উনি তৃণমূল কংগ্রেস করেন, এটা বুঝবো। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সামাজিক, আমি তোমার এরপরেই তোমার কাছে যাবো। নিশ্চয়ই আপনি ওটা ধরে বসে থাকুন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সামাজিক ব্যাধি ধর্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল, এখানে স্যারও বলেছেন, তন্ময়বাবুও বলেছেন। প্রশ্নটা হচ্ছে ধর্ষণ সামাজিক ব্যাধি, এইটা এক লাইনে বলে ছেড়ে দিলে হবে না দেবাশিস দা। ধর্ষণ সামাজিক ব্যাধি এক লাইনে বলে ছেড়ে দেওয়া মানে ধর্ষণকে সমর্থন করা বা যিনি ধর্ষণ করছেন তাকে প্রায়োরিটি দেওয়া এবং সমাজকে কলঙ্কিত করা। প্রশ্নটা হচ্ছে ধর্ষণ সামাজিক ব্যাধি, তার বিরুদ্ধে ওষুধটা কে প্রয়োগ করবে? রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন। আপনি কি মনে করেন রাজ্যের সরকার এই ধর্ষণকে বাধা দেওয়ার জন্য আজকের দিন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে যে গ্রহণ করেনি? আপনি দেখুন কামদুনি মামলায় 14 বার পিপি বদল হয়েছে, পিপি। তারপরে কি হয়েছে যে কামদুনি মামলায় অনেক যারা জড়িত আসামি তারা ছাড়া পেয়ে গেছেন। আপনি বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ধর্ষণের রেট 2 লক্ষ টাকা কি 1 লক্ষ টাকা ঠিক করে দেওয়া হচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য দিবালোকে সাংবাদিক সম্মেলন, সাংবাদিকদের সামনে বলছেন হাঁসখালির মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা আমাদের জানতে হবে, প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে হবে। ভাই তোমার বলার সময় বলিনি, চুপ করে বসো। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো না চুপ করে। তৃতীয় কথা হচ্ছে যে এখানে সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন নার্স তিনি ধর্ষিত হচ্ছেন, আর এখানে আপনারা বলছেন যে এখানে প্রশাসন কি করবে, প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, কি করে ছাড়া পেল। আচ্ছা আপনি বলুন তো দেবাশিস দা, এই যে আরজিকর হাসপাতালে যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে, সেই সঞ্জয় রায় যে বাইকটা নিয়ে ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় মাঝরাত্রিরে ঘুরে বেড়াতো, সে কলকাতার নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে বিভিন্ন পুলিশের হেডকোয়ার্টারে, সেই বাইকটা হচ্ছে যে যার নামে রেজিস্ট্রেশন ছিল তিনি কলকাতা পুলিশের কমিশনার। আচ্ছা একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কি করে কলকাতা পুলিশের কমিশনারের নামে রেজিস্ট্রেশন করা বাইক নিয়ে এই সব জায়গায় হচ্ছে যে ঘুরে বেড়ান? তাহলে পুলিশ কি জানতেন না? পুলিশের যারা ওই সঞ্জয় রায়কে প্রায়োরিটি দিত, যারা রাতের বেলা হচ্ছে যে বিভিন্ন কাজ করতে পাঠাতো, তারা কি জানতেন না যে সঞ্জয় রায় কোথায় কি করে বেড়াচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে এ রাজ্যের বুকে সরকারের যে ভূমিকা গ্রহণ করবার প্রয়োজন ছিল সরকার ভূমিকা গ্রহণ করেনি। মনোজিৎ মিশ্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল একজন নেতা, হ্যাঁ আপনাদের দলের নেতা, ওই যে নকশাল করতে এখন আপনাদের দলের নেতা হয়েছে। ঠিক আছে বললাম না, তন্ময় ঘোষ সত্যি কথাটা একবারই বেরোয়। তন্ময় ঘোষ যাদবপুর ইউনিভার্সিটি নকশালদের নেতা আপনাদের এখন আপনাদের দলে ফিরেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিম বাংলায় সরকার 48 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট উপনীতার একবার ফেসবুকটা ঘেঁটে দেখুন তার এগেইনস্টে কি বলেছে। আমি বলি আমি আপনাকে তথ্য দিয়ে বলছি। আচ্ছা এরপর তো বন্ধ ভাই, এরপর তো যাব আমি কিন্তু বলতে দেব না। না ঠিক আছে, আমি বলতে দেব না। না গৌরব শেষ। দ্বিতীয় কথা হচ্ছে যে মনোজিৎ মিশ্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল যে ভাষায় হচ্ছে যে কথা বলেছেন একজন পুলিশ অফিসারের বাড়ির মা তার বউকে নিয়ে, তারপরে দাঁড়িয়েও পুলিশ তাকে অ্যারেস্ট করতে পেরেছে? পারেনি। উল্টে সেই থানার আইসির ফোন সিজ করা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, অথচ অনুব্রত মণ্ডল মুখ খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আছে। উপর থেকে যে ভাষায় দ্বিতীয় কথা কথা- আহা, এরপরে তো বর্ণ তুমি বলবে, তুমি মাঝখানে কেন ডিস্টার্ব দ্বিতীয় করছো প্লিজ? আমি কিন্তু দেবাশিস দা এরকম চলতে থাকলে আমি না, না, কিন্তু আমি- একটা কথা বলতে আরে দেবো। বাবা, আমি তো বলছি হ্যাঁ, তোমার হয়তো আমি পরিষ্কার বললাম কথা। তো, বেশ, দ্বিতীয় হ্যাঁ। কথা আপনি বলুন তো, এই যে সন্দেশখালিতে যে মহিলারা হচ্ছে যে ওখানে আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার সাম্রাজ্যের বিরুদ্ধে, তৃণমূলের নেতারা, তৃণমূলের এই কলকাতার নেতারা তারা বলেননি যে কলকাতা থেকে মহিলাদের ভাড়া করে হচ্ছে যে নিয়ে যাওয়া হয়েছে ওই সন্দেশখালিতে আন্দোলন করতে? আমরা তো শুনেছি, আপনারাও দেখেছেন, শুনিয়েছেন। প্রশ্নটা হচ্ছে এইখানে, এই যে সামাজিক ব্যাধির কথা বলছিলেন না, সামাজিক ব্যাধি তখনই বন্ধ হবে যখন হচ্ছে যে প্রশাসন বা শাসক দল তারা এই ব্যাধির বিরুদ্ধে ওষুধ প্রয়োগ করতে থাকবে। বেশ। এই ওষুধ যদি প্রয়োগ না করে ওই যারা সামাজিক ব্যাধি ছড়াচ্ছেন সমাজের অভ্যন্তরে তাদের পাশে যদি দাঁড়ান, তাহলে এইভাবে সামাজিক ব্যাধি থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে। স্যার ছোট্ট করে জিজ্ঞেস করি বিশ্বজিৎ স্যারের থেকে, এই ওষুধটা কি, বা সত্যি কি ওষুধ প্রয়োগ করা হয় না ইন্টেনশনালি? না, একটা ভুল কনসেপ্ট আমি বলে দিই। এই ধর্ষণের ঘটনা যখন ঘটে তার কিন্তু ব্যবস্থা সরকার বা প্রশাসনের নেওয়ার কথা নয়, তারা উদ্যোগ নেন আইন ব্যবস্থা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে প্রশাসন সাহায্য করতে পারে। 14 বার বিবি বদল হয়েছে কানুনি মামলায়, আপনি সেটাও বলুন। দ্বিতীয়, কোন সরকার প্রতিরোধ করার পর ধর্ষণ আর হয়নি, মানে পৃথিবীর যে কোনো রাজ্যে সরকার প্রতিবাদ করেছে তারপরে আর ধর্ষণ হয়নি। সুতরাং সরকারকে দেখে দেওয়া নয়। আমার শুধু একটাই বক্তব্য, যে যখন ধর্ষণ হচ্ছে তারপরে ধর্ষণ যে করছেন তার রাজনৈতিক আইডেন্টিটি থাকতে পারে, সে মানুষ ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের প্রশ্রয় করছে, তাকে তো দল থেকে বার করা যেতে পারে। আমি বলছি ধর্ষণ করার পর 1 ইঞ্চি ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রশ্রয় দেওয়া উচিত নয়। একদম। একটা যদি হয়, আমি আইনের কথা ছেড়ে আপনি তো মানবেন এই শিক্ষকের ঘাড় ধাক্কার ক্ষেত্রে তাই উচিত ছিল, সব ক্ষেত্রে। আমি তো আরো বলি যে শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকে বিচ্ছিন্ন রাখা উচিত, মূল রাজনীতিকে, কিন্তু ছাত্র রাজনীতিকে আমি ওয়েলকাম করি, যে শিক্ষা ক্ষেত্রে ছাত্ররা তার রাজনৈতিক মতবাদ, দর্শন, তার অধিকারের কথা বলবে, কিন্তু মাদার রাজনৈতিক পার্টি তার মধ্যে ইন্টারফেয়ার করে শিক্ষার যে রাজনীতি বা ছাত্রদের যে রাজনীতি সেটাকে গুলিয়ে দেবে এমন নয়। আর একটা জিনিস আমি বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, দেখুন একজন চ্যান্সেলর আর একজন ছাত্র, এটা কিন্তু উভয়েরই সে আলেকজান্ডার আর পুরুর মতো সম্মান করা উচিত, কেউ কাউকে না। একজন চ্যান্সেলরের কাছে একজন ছাত্র তার ছেলের মতো, আবার ছাত্রর কাছে চ্যান্সেলর তার অভিভাবক। এই জায়গাটায় আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, আপনি মানছেন? হ্যাঁ, আমার মনে হয় যে এটা ফিরে আসা উচিত, কারণ ছাত্র রাজনীতি করবে, ভুল করতে পারে, তাকে সংশোধন করা, এবং ছাত্র যদি ভুল বোঝে শিক্ষকের কাছে গিয়ে সেটা সামলে নেওয়া, এটাই দায়িত্ব হওয়া উচিত। এটাই একটা সুস্থ সংস্কৃতি সম্পন্ন শিক্ষা এবং রাষ্ট্র। একদমই। আমরা একটা বিরতি নেব, এরপরেই বর্ণর কাছে যাব। তন্ময়দা এর আগে বর্ণ বলে নিক, তারপর আপনি আবার উত্তর দেবেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যে বর্তমানে যারা ছাত্র নেতা বলে যাদের গায়ে ট্যাগ দেওয়া আছে, বর্ণর কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, তারা ম্যাক্সিমাম তারা ছাত্রই নয়। এটা আগেও ছিল, এটা আগে আমি বাম জমানাও দেখেছি, কংগ্রেস কিছু কিছু কলেজে দায়িত্ব ছিল, তো তাদের মধ্যে যে ছাত্র, আমি নাম করতে চাইছি না, অনেকেই চিনবেন পশ্চিমবঙ্গের, সেই ছাত্র নেতা অন্তত মানে তার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে অন্তত 20 বছর আগে, তারপরেও তিনি ছাত্র নেতা বলে কলেজে ঘুরতেন, এই ছবিটা ছিল। তাহলে ছাত্রদের পার্সপেক্টিভে এই ছাত্র নেতা বা এই যে মূল রাজনীতিকে সংযুক্ত না করা ছাত্র রাজনীতির সঙ্গে, এটা কিন্তু একটা ভীষণ একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি বর্ণর কাছে আসব এই জায়গাটা নিয়ে, যে যারা এই অলিন্দে রয়েছেন সঙ্গে তাদের রাজনীতিক মদত, এই মদতের বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন? এক্সাম্পল, কাকদ্বীপে শিক্ষককে গলা ধাক্কা দেওয়ার পরেও কেন এখনো দল তাকে সাসপেন্ড করতে পারলো না? বা কেন কোনো একটি সংগঠনের কেউ অভিযোগ করলো যে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে এই জাহির আব্বাস খানের সম্পর্ক ছিল? কোথায় স্ট্রেচারাল ডিফারেন্স প্রচুর, কিন্তু এই সম্পর্ক কেন রাখতে হচ্ছে? আসবো বিরতির পর ফিরে। বর্ণ বর্মন বলবে, তৃণমূলের ছাত্রনেতা, সঙ্গে থাকুন। বর্ণ। দেখুন, আমাদের কো প্যানেলিস্ট সাহেব যেটা বলছিলেন, যে তৃণমূল আমি করি কিনা সেটা বুঝবে যদি আমি ওনাকে দেখাতে পারি যে যাদবপুরের প্রেস রিলিজ, যাদবপুর এসএফআই যে প্রেস রিলিজ করেছে সেটা আমি তখনই দেখিয়েছিলাম। আমি ক্যামেরাকে জাস্ট একটু রিকোয়েস্ট করব জুম করার জন্য। একটু পড়ো না, 2 লাইন পড়ো না, দেখাতে পারো, ক্যামেরাম্যান নেই। ওটা পড়ো না, ক্যামেরাম্যানকে একটু বলবো একটু জুম করতে। একটু পড়ো না, ওটা পড়ো না, ওটা একটু পড়ো।
দর্শক পড়ে নেবে। আরে দর্শক কি করে পড়বে, অত দূর থেকে পড়তে পারে? পড়ো না, একমাত্র শিক্ষিত, আরে পড়ো না। আরে ঠিক আছে, এলিট আর নন এলিট বিষয় না, তুমি ওটা পড়ো না, বোঝা যাচ্ছে। এটা কার? হ্যাঁ পড়ো না, পড়ো কি লেখা আছে সেটা পড়ো। বন্ধ হয়ে গেছে ফোনটা ভাই, হ্যাঁ টাইম শেষ করে লাভ নেই, ও দেখিয়ে পড়ো ওটা। আমি আপনাকে বলছি পড়বার সাহস নেই এনাদের, আরে মশাই আপনার পড়ার সাহস আছে ভাই? আচ্ছা, আচ্ছা, বেশ, পড়ো না। ঢুকে গেছেন, দুটো লাইন বলো, তন্ময় ভরচার তুমি বলো দুটো লাইন। আপনাদের দুটো লাইন, ওই যে লোককে বলেছিল কোলে যাদবপুর বসতে, ইউনিভার্সিটির ছাত্ররা যা সাসপেন্ড লিখেছে, করতে দুটো হয়েছিল। লাইন বলো ভাই। এরা হচ্ছে দুটো লাইন দর্শকের বলো ভাই, পার্টি, দুটো লাইন। দর্শকের দুটো পার্টি, লাইন ঢাকা বলো ভাই। ফ্ল্যাটে লেলি ও ভাই দুটো এদের লাইন। ব্যাপার, ও কলকাতা ভাই দুটো লাইন, পৌরসভার দুটো লাইন 48 নম্বর ভাই, ওয়ার্ডের দুটো লাইন যেটা পড়ে দেখা যাচ্ছে, দুটো যারা লাইন বলো ক্যান্ডিডেট ভাই, দুটো লাইন বলো। কলিগ বলার যদি ক্ষমতা বুকের যদি জোর থাকে তাহলে দুটো লাইন বলো। এরা নাহলে একদম ধর্ষক, মিথ্যা কথা বলবে না, এরা ধুতি একদম লাল মিথ্যা রক্ত কথা লেগে বলবে আছে, না, এরা মিথ্যা কথা ধর্ষক, বলবে না। এরা মনোজিৎ খুনি, মিশ্রদের এরা- গুরু ঠাকুর এরা এখানে অনিতা বসে দিওয়ানকে রেপ মনোজিৎ করেছিল। মিশ্রদের সমর্থন করবে CPM না। মানে দোকান মনোজিৎ কাটা, মিশ্রদের বেহায়া, নির্লজ্জ, মুসলমানদের গুরু ঢাকা ঠাকুর ফ্ল্যাটে লেলি, এইসব বলে এই তোমাদের হচ্ছে এদের পাঠায়। চর্চা। মিথ্যা কথা মানুষ একদম এদেরকে বলবে না। রাজনৈতিকভাবে মনোজিৎ ঘাড় মিশ্র ধাক্কা দিয়ে পাঠিয়ে ওসমান দিয়েছে। ল কলেজের ঠিক করেছে। মধ্যে ইউনিয়ন মনোজিৎ রুমে মিশ্র মরগে যা। দিদির অনুপ্রেরণা বোঝাচ্ছিল, মনোজিৎ মিশ্র মরগে দিদির যা। অনুপ্রেরণা, দ্বিতীয় দিদির কথা বলি, অনুপ্রেরণা বোঝাচ্ছিল ইউনিয়ন রুমে। অপরাজিতাবিদ দুটো বলে লাইন গেছেন বলো না। ভাই, আগে দুটো লাইন বলো। আমি বলছি দুটো তো। লাইন, দুটো লাইন, উনি বললেন দুটো কি? লাইন, দুটো লাইন। আমি বলছি। না না ওখানে লেখা দুটো লাইন, দুটো লাইন বলো। এরপরে আপনার সাথে আবার কোনো প্যানেল নিশ্চয়ই, দেখাবো। নিশ্চয়ই, তখন আপনাকে কিভাবে নিশ্চয়ই, বলতে হয় আপনি দেখাবো। দেখে নেবে তুমি, দুটো লাইন। কলকাতা কর্পোরেশন ভাই, দুটো না, লাইন কলকাতা বলো ভাই, ওয়েস্ট দুটো লাইন। বেঙ্গল সরকার ভাই, দুটো অপরাজিতা লাইন। বিল এনেছে, যদি রেপের বলার এগেইনস্টে থাকে দুটো CPM এর লাইন মতো, বলো ভাই। CPM এর মতো রেপিস্টের এগেইনস্টে অপরাজিতা বিল এনেছে তৃণমূল সরকার। এরা অপোজ করেছে। CPM চোর, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, ধর্ষক। এরা দিনে দুপুরে খুন করতে পারে, এরা হলদি নদীতে বাচ্চাদের শরীর বাঁচাতে পারে, লক্ষ্য এরা খায়। আরে সুশান্ত ঘোষের ভিডিওটা দেখ, সুশান্ত ঘোষের ভিডিওটা দেখান, দেখাবো সুশান্ত ঘোষ কি করেছিল বলুন। এরা নির্লজ্জ, দেখুন এরা দোকান কাটা, এরা মন্ত্রীগান দিয়ে যায় শহরে। সুশান্ত ঘোষের ভিডিওটা কি, সুশান্ত ঘোষের ভিডিওটা কি, মীনাক্ষী কি ভাষায় কথা বলে। তৃণমূল মানে চোর, আরে আপনারা ধর্ষক, তৃণমূল মানে লুট, CPM ধর্ষক কথা বলতে দেয় না, গায়ে লেগেছে, লেগেছে গায়ে। এখানে বসে এবারে আগুন মিথ্যে কথা লেগেছে, বলছে। সুশান্ত ঘোষ মিথ্যাবাদী তৃণমূল। একটু আগুন লেগেছে, একদম সুশান্ত ঘোষকে defend করে। একদম জন্মগত মিথ্যাবাদী বেশ, বেশ, তন্ময়দা, তন্ময়দা। এই তৃণমূল জন্মগত মিথ্যাবাদী। আচ্ছা, মিথ্যাবাদী তৃণমূল গৌরব, বাজে বাজে মিথ্যে কথা বলছে, গৌরব। মিথ্যে কথা বলছে। পড়তে বলুন না, ওই সার্কুলারটা পড়তে বলুন, আমি তো ক্ষমতা বললাম। থাকলে পড়তে বলুন। আমি তো বললাম। মিথ্যাবাদী, মিথ্যাবাদী তৃণমূল, মিথ্যাবাদী কালীঘাটে, কালীঘাটে কালীঘাটে মিথ্যাবাদীদের শেখানো হয়। CPM এর ক্যান্ডিডেট ছিল, তার পার্টি কলিগ তাকে একাধিকবার ধর্ষণ করেছে। বেশ, বেশ, প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারেন এই তৃণমূল মিথ্যাবাদী, এইসব 34 এই বছর তৃণমূল ধর্ষণ খুনি, করে রস এই তৃণমূল পেয়েছে ধর্ষণকারী, ভিটামিন। এই সেই তৃণমূল ভিটামিন লুটেরা, দিয়ে চেল্লাচ্ছে। এই তৃণমূল শিক্ষক এদের মতো পেটায়, নির্লজ্জ এই মিথ্যাবাদী আর তৃণমূল দুনিয়াতে দ্বিতীয় কোনো নেই। লজ্জা আছে? আগে বলতে বুকান বলতে কাটা সুশান্ত ঘোষ তৃণমূল, লজ্জা, লজ্জা, লজ্জা। সুশান্ত ঘোষ আপনার বাড়ি যায়, বেশ, বেশ, সুশান্ত ঘোষ আপনার বাড়ি যায় না, তন্ময়, আপনি- মিথ্যাবাদী তৃণমূল, আচ্ছা, হয়ে গেছে। মিথ্যার, আপনি রুমালে মুখ ঢাকো ভাই। আজকে রুমালে আমাদের মুখ কিন্তু ঢাকো। সময় নেই, আমি তন্ময়দাকে জাস্ট আমি দু লাইন আপনার একটু বাড়িতে সুশান্ত ঘোষের মধ্যে কেউ যায় না, বলো একটু বলো, বেশ, বলো, বলো। না, আমার কথা বলতেই জানে 2 মিনিট। বল, তৃণমূল আর কংগ্রেস একদম সময় অপরাজিতা নেই। বিল এনেছে, তৃণমূল একদম কংগ্রেস সময় নেই। অপরাজিতা বিল বলেছো, এনেছে ধর্ষকের ফাঁসি হওয়ার জন্য। না, একশো। তৃণমূল কংগ্রেস ওটা আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, 100 তৃণমূলটা আমি বলি, আপনি বিজেপিটা করেন, আমি বিএটা বলি। 100 বার, হ্যাঁ। সিপিএম সুশান্ত ঘোষের খাটের ভিডিও দেখিয়েছে। বেশ করেছে। মীনাক্ষী এই বেশ বেশ করেছে। করেছে। তৃণমূল, তৃণমূল চোর, তৃণমূল লুটেরা, বেশ, 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 ব্যক্তিগত আক্রমণে যাব না, আজকে আর হাতে সময় নেই, আজকে আর হাতে সময় নেই। সিপিএম বলে আজকে হাতে সময় নেই, আমার সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব তুমুল বাগ বিতণ্ডা স্টুডিওতে। আমি চাইব না অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করব। হাল্লা বল, পরবর্তী অনুষ্ঠানে নজর রাখুন, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজের।